বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। পশ্চিমবাংলার মিডিয়াতে বলুন, দিল্লির মিডিয়াতে বলুন, একটা খবর এখন খুব ভীষণভাবে চলছে। হিন্দি, ইংরাজি, বাংলা তিনটে মিডিয়াতে। সাউথের মিডিয়াতে কতটা চলছে সেটা আমি জানি না, কারণ সাউথের ল্যাঙ্গুয়েজটা বুঝি না, অতএব আমি সাউথের মিডিয়া কম দেখি। কিন্তু হিন্দি, ইংরাজি এবং বাংলা মিডিয়া তিনটে দেখে আমার যেটা মনে হচ্ছে, এখন দুটো ইস্যু নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে, রাজনৈতিক ইস্যু নিয়ে। একটা ইস্যু হচ্ছে যে তৃণমূলের কতজন এমপি ভেঙে যে লোকসভায় হচ্ছে বিরোধী একটা রিবেল ব্লক তৈরি করছে, এবং তাতে কতজন সই করেছে এবং কতজন স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। কেউ বলছেন 18, কেউ বলছেন 19, কেউ বলছেন 20, কেউ বলছেন 22, আবার পরে নাকি 2জন জয়েন করেছে, এরকম সব কথা চলছে। কারণ যদি অ্যান্টি ডিফেকশন ল এড়াতে হয়, তাহলে যে 28 জন এমপি এখন আছে তৃণমূলের, তার মধ্যে অবশ্যই যে 2/3 অর্থাৎ 19 জন কমপক্ষে হতেই হবে। তো কাকলি ঘোষ দস্তিদার, যিনি রিবেল গ্রুপের নেত্রী, তিনি তো গত পরশু বলেইছেন আমার কাছে 20 জনের সই সম্বলিত ডকুমেন্ট আছে, যদিও তিনি সেটা প্রকাশ করেননি, কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে এবং মানে ফেসবুক বলুন, টুইটার বলুন, ইনস্টা বলুন, এবং মিডিয়াতে, আর মেন স্ট্রিম মিডিয়া এবং অল্টারনেটিভ মিডিয়া মানে ইউটিউবে এটাকে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আমি গতকাল রাত্রিতে অনেক রাত পর্যন্ত অনেকগুলো ভিডিও আমি শুনেছি। বাংলা ইউটিউব চ্যানেল শুনেছি, বাংলা মেন স্ট্রিম চ্যানেল শুনেছি, হিন্দি এবং ইংরাজি ইউটিউব চ্যানেল এবং আপনার মেন স্ট্রিম চ্যানেল আমি শুনেছি। তা আমি অনেক রাত পর্যন্ত এগুলো শুনি বিভিন্ন খবর সংগ্রহ করার জন্য, এবং আমার খবরের প্রতি উৎসুক অনেক বেশি, সেই জন্য। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা সম্ভবত তাই হতে চলেছে, অর্থাৎ কমপক্ষে 19 জন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল এড়িয়ে তৃণমূল দলটাকে একেবারে সেই মহারাষ্ট্রের সেই একনাথ সিন্ধের মতো এই দলটা মোটামুটি কিন্তু একটা জায়গায় চলে যাবে। ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রাক্তন টিএমসি নেত্রী মমতাদির হাত থেকে দলটা কিন্তু চলে যেতে একরকম একটা জায়গায় পৌঁছে গেছে। এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতেও যে 18 জনের সই নিয়ে ঋতব্রত ব্যানার্জি স্পিকারের কাছে চিঠি জমা দিয়ে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন, বিরোধী দলনেতার ঘরও পেয়ে গেছেন, তারপরেও তিনি কালকে দাবি করেছেন যে তার সঙ্গে এখন পর্যন্ত 64 জনের এমএলএ লিস্টে আছে, এবং আগামীকাল সেটা 65 হবে। তো আজকে সেটা নাকি 65 এটা দাবি তিনি করেছেন। তার মানে যদি সব মিলে দেখা হয়, এমএলএ এমপিরা যদি এক জায়গায় এই রিবেল গ্রুপ যদি বসে যায় এবং তারা যদি বিষয়টা নিজেদের নিয়ে আলোচনা করে, পশ্চিমবাংলায় নেতা হবেন ঋতব্রত ব্যানার্জি, বাকি জাভেদ খান, আরও কেউ কেউ, যে আখতারুর রহমান মুর্শিদাবাদে, তারা সব বিভিন্ন পদ পাবেন বা পেয়েছেন, তারা সেই পদে থাকবেন। এবং আগামী দিনে লোকসভায় যিনি লিডার হবেন, চিফ ঘোষ দস্তির হবেন, আর ডেপুটি চিফ হুইপ হয়তো শতাব্দী রায় হবেন, এরকম একটা খবর কিন্তু চলছে। এখন এই খবরটার পিছনে যে খানিকটা সত্যতা, যেটা সত্যি, কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সে যোগ দিতে গিয়ে প্রথমে মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি তো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ইন্ডি জোটের মিটিংয়ে আসেনি। তারপরে ডিএমকেও যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের মিটিংয়ে আসেনি, কিন্তু দিদি সেখানে তার ক্ষমতা অনেক চলে গেলেও, বা তার যে মানে রাজনৈতিক ক্ষমতা এমএলএ এমপির প্রশ্নে তারা বিক্ষুব্ধ হয়ে গেলেও সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব পেয়েছেন। তারপর থেকে এটা প্ল্যান্ট হতে শুরু করেছে। তারপরে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে তার বাসভবনে যেও দেখা করেছেন, সেখানকার ছবি টবি এসেছে। তারপরে অভিষেক ব্যানার্জি দিয়ে কালকে রাহুল গান্ধীর ওখানে যে দীর্ঘক্ষণ মিটিং করে এসছেন। অনেকে একটা যে আলোচনা শুনছিলাম ব্যাখ্যা বিশ্লেষণে, যে তারা বলছে যে তিনি বলছেন যে আসলে সেখানে কিভাবে যে কংগ্রেসের সঙ্গে মার্জ হবে তৃণমূলের, তার পদ্ধতি প্রকরণটা নিয়ে আলোচনা হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে খুব গভীর আলোচনা চলছে সর্বত্র। এর মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের কিছু নেতা, তারা এর বিরোধিতা করছেন। তা আগামী দিনে তাদের বিরোধিতা কতটা টিকবে সেটা আমি জানি না, কারণ যদি কংগ্রেস নেতৃত্ব তৃণমূলকে সঙ্গে, তৃণমূল যে দল যেটা মমতাদির সঙ্গে আছে, সেটাকে যদি আক্ষরিক অর্থেই তারা মার্চ করে দেওয়ার জন্য রাজি হয়, প্রস্তাব দেয় এবং রাজি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পশ্চিমবঙ্গের যে নেতারা, তারা আপত্তি করে বিশেষ কিছু করে উঠতে পারবে না। সেখানে কিন্তু সেটা দলটা মার্চ হয়ে যাবে। এখন মার্চ কেন হবে এবং কী ফর্মুলাতে হবে সেটা নিয়ে সবাই একটু অপেক্ষা করে আছে, সত্যি সত্যি সেটা হয়। মমতাদি নাকি একটু সময় চেয়েছেন, যে আমাকে একটু সময় দিন বিষয়টা নিয়ে ভাবতে, কারণ তাকে বলা হয়েছে নাকি, যেটা খবরে প্রকাশ, আজকেও খবর চলছে,
যে তিনি নাকি কংগ্রেসের সহসভাপতির পদ পাবেন, অর্থাৎ সভাপতি আছেন এখন মল্লিকার্জুন খাড়গে, তিনি যথেষ্ট বয়স্ক বরিষ্ঠ নেতা, আর তার নেতৃত্বে তার কাজ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাচক্রে যেটা বাস্তব, যেটা অনেকেই বলছে, সেটা হচ্ছে মল্লিকার্জুন খাড়গেও ঠিক সেই রকমই। আসল যাবতীয় সিদ্ধান্তটা রাহুল গান্ধী নেয় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী নিচ্ছেন বা দুজনে মিলে নিচ্ছেন। সোনিয়া গান্ধীর আজকালকার যে সময় চলছে কংগ্রেস নেতৃত্বে, সেখানে যে পলিসি ডিসিশনের ব্যাপারে কিন্তু সোনিয়া গান্ধী খুব একটা এখন মাথা ঘামাচ্ছেন না। তবে তিনি ছেলে মেয়ের সঙ্গে কী আলোচনা করছেন সেটা তিনিই জানেন, তার ছেলে মেয়েরাই জানে, সেটা তো বাইরে প্রকাশ্যে আসে না। তো দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর যে ভূমিকা, সেটা এখন সর্বত্র কিন্তু গুরুত্ব পাচ্ছে, বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। এখন তারপর আরও একটা খবর শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে নাকি একটা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হবে। অভিষেক ব্যানার্জির সাধারণ সম্পাদক হলে সেটা হয়তো রাহুল গান্ধীর আন্ডারে কাজ করতে তার অসুবিধা হবে না, কিন্তু পরবর্তীকালে যদি মল্লিকার্জুন খাড়গের জায়গায় রাহুল গান্ধী যদি আবার কংগ্রেস সভাপতি হন, একবার হয়েছিলেন, সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী নেত্রী মমতা ব্যানার্জির পক্ষে তার আন্ডারে কাজ করা কতটা সম্ভব হবে। কারণ একসময় তিনি কংগ্রেসে ছিলেন, তিনি কংগ্রেস ভেঙে এসে দল করেছিলেন, তারপর তিনি এনডিএর সঙ্গেও ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্টে সম্ভবত তিনি মন্ত্রী ছিলেন, আমার যতদূর মনে পড়ছে। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে এসে নিজে এককভাবে দলকে চালাচ্ছিলেন, একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা সদস্য হিসাবে যোগদান করতেন বা কাউকে পাঠাতেন সেখানে মিটিংয়ে যোগদান করতে। কিন্তু খুব একটা যে অ্যাগ্রেসিভ হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য হিসাবে যে কাজগুলো সেটা কিন্তু করেনি। কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব নিয়েও একটা সময় চন্দ্রবাবু নাইডু হবেন না নীতিশ কুমার হবেন না কী হবেন, এই নিয়ে একটা নিজেদের যে আপোষেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জন্য খুব একটা কিন্তু বিষয়টা আগে পেকে ওঠেনি। প্রায় গত 1.5-2 বছর ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো মিটিং হয়নি। তারপর এই যে পশ্চিমবঙ্গের সেটব্যাকের পরই হোক বা ভারতবর্ষে যে নতুন ইকুয়েশন শুরু হয়েছে 5টা রাজ্যের নির্বাচনের পরে, তাতে করে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত দলই মনে করেছে যে তারা আবার জোটবদ্ধ হওয়া দরকার এবং নিয়মিত মিটিং মিছিল করে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সরকারের যে জনবিরোধী নীতি তারা যেটা বলছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন করা দরকার। এসব কথাগুলো তারা কিন্তু বলছেন, সেটা সব শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কংগ্রেসের যদি কতটা লাভ হবে আর কতটা ক্ষতি হবে। এটা একজন অ্যানালিসিস বলছিলেন যেতে কংগ্রেসের পচা শামুকে পা কাটবে। কারণ এখন তৃণমূল দলের যে অবস্থা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা যেভাবে প্রতিনিয়ত সকাল দুপুর সন্ধে বিভিন্ন ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে, মন্ত্রীদের কাছ থেকে এবং ঘর থেকে যে পরিমাণ টাকা জিনিসপত্র উদ্ধার হচ্ছে জনগণের জন্য দেওয়া, ত্রিপল থেকে, কাপড় থেকে, আপনার কম্বল থেকে উদ্ধার হচ্ছে, জমিয়ে রেখে দিয়েছে, বালতি, মিউনিসিপ্যাল এলাকায় যে সমস্ত বালতি দেওয়ার কথা ছিল, বালতি, ডাস্টবিন, এই সমস্ত যেখানে উদ্ধার হচ্ছে এবং নিয়মিত যেভাবে লোকজন হেনস্থা হচ্ছে জনগণের কাছে, সেটাও কিন্তু একটা সর্বভারতের ক্ষেত্রে একটা ভয়ানক প্রভাব ফেলছে। এই দলটার সঙ্গে থেকে কংগ্রেসের কতটা লাভ হবে সেটা কংগ্রেসই চিন্তা করে বা ভেবে। ঠিক তো যারা দিল্লিতে রাজনীতি করেন তারা অনেক বেশি বোঝেন কোনটায় তাদের লাভ বেশি, কোনটায় তাদের লাভ কম। আবার কেউ কেউ বলছেন যে এই টিএমসি পার্টির নাকি একটা বড় ফান্ড আছে, প্রায় 1000 কোটি, কেউ বলছেন 2000 কোটি, কত আছে তো ঠিক সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে ফান্ড তো একটা পার্টি থাকলে থাকবেই, সব পার্টির একটা করে ফান্ড আছে, কংগ্রেসেরও একটা বড় ফান্ড আছে, বিজেপিরও ফান্ড আছে। তাহলে নেতা নেত্রীরা ভোটের সময় এত হেলিকপ্টারগুলো ঘুরছেন কী করে, খরচা করছেন কী করে, বা বিরোধী দলের নেতা নেত্রীরা বিভিন্ন সময় হেলিকপ্টার কী করে ঘুরছেন, এখানে সেখানে যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, এসব তো করছেন। তার মানে নিশ্চয়ই তো দলীয় ফান্ড সংগ্রহ হচ্ছে এবং দলীয় ফান্ড আছে সেভাবে সেক্ষেত্রে থাকতে হবে। কেউ বলছেন কংগ্রেস, মিথ্যে বলা তো মুশকিল, লোকের তো সমালোচনা করা আর ক্রিটিসাইজ করার কোনো অধিকারের অভাব নেই, কারণ বাকস্বাধীনতা আছে। বিশেষ করে সাংবাদিকরা যারা নিয়মিত এসব নিয়ে চর্চা করে তারা তো এগুলো নিয়ে চর্চা করছেই আর কি। তো আগামী দিনে সত্যি সত্যি মার্জ হয় কি না, বা এই ডিফেকশন লয়ের যে আইন কাটিয়ে এই যে রিবেল গ্রুপ লোকসভাতে, রাজ্যসভাতে, রাজ্যে তো বিধানসভাতে পেয়েই গেছে অলরেডি, সেক্ষেত্রে আর কিছু নড়নচড় হবে বলে মনে হয় না। আর তারপরে লোকসভাতেও যদি সেই রিবেল গ্রুপ সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, সেক্ষেত্রে তো তৃণমূলের দলের প্রতীক, তার ঝান্ডা, এই সমস্ত জিনিসগুলো যদি তারা ছিনিয়ে নেয়, ফান্ড যদি নাও নিতে পারে। কারণ দেখা গেছে উদ্ধব ঠাকরের কাছ থেকে যে ফান্ড বা অ্যাসেট ছিল তার বেশিরভাগ নাকি সেখানেই থেকেছে। কোর্ট কেস কাছারিও একনাথ সিন্ধে কিন্তু সেসব কিন্তু মানে অধিকার করতে পারেননি বলে কালকে একটা নিউজ রিপোর্টে শুনলাম। তো ফলে আগামী দিনে সেটা কী হবে সেটাই প্রমাণ হবে বা বই যাবে। এবং এই জোটটা হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস বা সিপিএমের সম্পর্কে কী হবে সেটা একটা ব্যাপার। যদি কংগ্রেসের সঙ্গে সিপিএমের সম্পর্কে এখন একবার তলানিতে কেরল নির্বাচনের পর, ফলে আবার সিপিএম আর তৃণমূল যদি মার্জ হয়ে যায় কংগ্রেসের সঙ্গে বা
যদি আগামী দিনে যৌথ কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সিপিএম ইন্ডিয়া অ্যালায়েন্সে বলুন, বা এবারেও যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে যিনি সিপিএমের প্রধান মিস্টার বেবি, তিনি কিন্তু পৌঁছাননি, একজন লোক পাঠিয়েছিলেন মাত্র, এবং তারা একটা চিঠিও করেছে যে যেভাবে রাহুল গান্ধী করে যে সিপিএমের সমালোচনা করে, সেটা তাদের পছন্দ হয়নি একদমই। সিপিএমকে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আছে বলে জোর করে জুড়ে দেওয়া হয়েছিল। তো যদিও পরে রাহুল গান্ধী বলেছেন যে এটা একটা আমার বাধ্যকতা হয়েছিল, স্থানীয় স্তরের নেতারা, আমার কংগ্রেসের নেতারা চাইছে, সেই জন্য আমি বলেছি। এটা অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই, এইভাবে মান ভাঙানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতে সিপিএমের কতটা মান ভাঙবে সেটা ব্যাপার। রাজনৈতিক অঙ্কে কতটা লাভ হবে সেটা সিপিএম অবশ্যই বিচার করে দেখবে, যে আগামী দিনে যদি কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকি, যেমন ডিএমকে বেরিয়ে চলে গেছে, তাহলে তার কত রাজনৈতিক লাভ হবে, অর্থাৎ ভোটের ময়দানে আগামী দিনে কত লাভ হতে পারে, বা জোট হবে কিনা, জোট করে কিছু লাভ হবে কিনা আগামী দিনে, অর্থাৎ যেটা 2029-এর যে লোকসভা নির্বাচন হবে, সেক্ষেত্রে কোনো জোট করে এই বিরোধী দলগুলো সব একসাথে মিলেমিশে লড়াই করবে কিনা, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন, জিজ্ঞাসার চিহ্ন আছে। এবং কংগ্রেসইও আগামী দিনে মিলে যাওয়ার পরে যে কংগ্রেসকে প্রায় একদম পশ্চিমবঙ্গে টিএমসি একবারে নাল অ্যান্ড ভয়েড করে, যে অস্তিত্ব মানে একদম মিটিয়ে দিয়েছে বলা যায়, সেই কংগ্রেসই বা আগামী দিনে যখন মিলে যাবে, তাদের যে সমর্থকরা আছে গ্রাসরুট লেভেলে, তারাই বা এটা কতটা সহজে মেনে নেবে, যারা নিয়মিত এই টিএমসির বিভিন্ন নেতাদের কাছ থেকে থ্রেট পেয়েছেন, গালিগালাজ পেয়েছেন, অফিস খুলতে এরকম ঘটনা ঘটেছে, তারাই বা এটা কতটা গ্রাসরুট স্তরে মেনে নিয়ে কংগ্রেসকে সাপোর্ট করে যাবেন আগামী দিনে, সেটাও কিন্তু মস্ত বড় প্রশ্ন। এক প্রচুর ভয়ানক জটিল রাজনৈতিক অঙ্কের মধ্যে দিয়ে এই বিষয়গুলো চলছে। এই রাজনৈতিক অঙ্ক কোথায় যে মিলবে সেটা একমাত্র নেতানেত্রীরা ভালো করে জানেন। আমরা সাধারণ মানুষ, আমরা তেমন কিছু জানি না। আমি বিভিন্ন খবর সংগ্রহ করে আমার যেটা মনে হলো সেটাকে আপনাদের কাছে আমি রাখলাম, যে এরকম একটা বিভিন্ন কিন্তু পর্যালোচনা, আলোচনা, সমালোচনা চলছে। আমার ব্যক্তিগতভাবে এতে কোনো বক্তব্য নেই, ঘটনাগুলো শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি, তাও আমার যে একটা ভাবনা, আমার ভিডিওতে আমি ব্লগ করে এইটা আপনাদের কাছে রাখলাম। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ।